হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড সায়েন্স। সো আজকে আমরা ক্লাস 12-এর ওয়ান শট ভিডিও অর্থাৎ পরিবর্তী প্রবাহের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি পরিবর্তী প্রবাহ, খুবই সহজ এবং সরলভাবে বোঝানোর চেষ্টা করব এবং এখানের যতগুলো ইম্পর্ট্যান্ট সূত্র রয়েছে সেই সমস্ত সূত্রগুলো কিন্তু এই ভিডিওটার মধ্যে আলোচনা করে দেবো, ঠিক আছে। এবং এই সূত্রগুলো যদি তোমরা বারবার রিভাইজ করতে থাকো তাহলে কিন্তু পরিবর্তী প্রবাহ তোমাদের কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। তো দেখো, পরিবর্তী প্রবাহ শুরু করছি সময় নষ্ট না করে। তাহলে পরিবর্তী প্রবাহ, প্রথম জিনিসটা একটু জানতে হবে যে পরিবর্তী প্রবাহ মানে কি। পরিবর্তী প্রবাহ মানে যখন প্রবাহ, এটা হচ্ছে প্রবাহের অভিমুখ, এটা হচ্ছে সময়। তাহলে সময়ের সাপেক্ষে যদি প্রবাহের অভিমুখটা পরিবর্তিত হয় তখন তার নাম দেওয়া হয়েছে পরিবর্তী প্রবাহ। এবার এটা এইভাবে হতে পারে, এটাকে বলে সাইনিসুইডাল বা সাইনধর্মী, এটাকে বলা হচ্ছে সাইনধর্মী, ঠিক আছে। এবার এটা স্কোয়ার ফর্মে হতে পারে, তখন সেটার নাম দেওয়া হয়েছে বর্গাকার। এখানে এদিকটা আয় আর এদিকটা সময়, ঠিক আছে। এবার আরও ত্রিভুজাকারও রয়েছে, সবগুলোই হচ্ছে এসি, ছোটো হাতের অল্টারনেটিং কারেন্টের বর্তনী। এবার যদি আমি ডিসি বলি, তাহলে ডিসির যদি আঁকতে চাই, ডিসির ক্ষেত্রে কী হয়? ডিসির ক্ষেত্রে সিম্পলি আই সময়ের সঙ্গে পরিবর্তন হয় না। আর যদি পরিবর্তনশীল ডিসি হয় তাহলে সেক্ষেত্রেও এইভাবে হয়। এই গ্রাফটার মধ্যে পার্থক্য দেখো, এটা প্লাস পজিটিভ নেগেটিভ, এটার মাত্র শুধুমাত্র অভিমুখ পরিবর্তন হচ্ছে, কিন্তু এই মানে কী বলবো, আস্তে আস্তে ডিসির মানটা বাড়ছে, বেড়ে কমলো, কিন্তু নেগেটিভ দিকে গেল না। এর মানটা দেখো আস্তে আস্তে বেড়েছিল কিন্তু নেগেটিভ দিকে গেছিলো। এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে ডিসি। আই, এটা আর একটা হতে পারে, এখান থেকে দেখো এভাবে হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার এসি আর ডিসি সম্পর্কে সাধারণ একটা আইডিয়া তোমাদের দিলাম। এবার এই এসির ক্ষেত্রে তাহলে সাইনিসুইডাল যেহেতু গ্রাফ, তাহলে এই চ্যাপ্টারে তোমরা সাইন কার্ভ নিয়ে পড়বে। তাহলে যদি অল্টারনেটিং কারেন্ট আই হয় তাহলে আই সমান লেখা যাবে I0 সাইন ওমেগা টি, ঠিক আছে। একই রকম ভি সমান লেখা যায় ভোল্টেজ V0 সাইন ওমেগা টি। এবার আমি আসছি যে সাইন ওমেগা টি সম্পর্কে একটু জানবো, বা সাইন ওমেগা টি এর এভারেজ মান বার করতে চাইব। আমি বলছি যে সাইন ওমেগা টি এর গড় মান, প্রথমে সাইন ওমেগা টি এর গড় মান যদি বের করে নিতে পারি তাহলে আয়ের গড় মান বেরিয়ে যাবে, ঠিক আছে। আমি ওই জন্য করছি। তাহলে সাইন ওমেগা টি এর গড় মান কেন করছি? কারণ আমি কি বললাম, এখানে লিখে রাখছি দরকার হলে যে আই সমান I0 সাইন ওমেগা টি, ভোল্টেজ ভি সমান, আর ভোল্টেজের জন্য কারেন্ট পাই, তাহলে ভোল্টেজ ভি সমান V0 সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে ভোল্টেজ এখানেও সাইন ওমেগা টি আছে, আই এখানেও সাইন ওমেগা টি। তাহলে সাইন ওমেগা টি ভি এর যদি গড় মান জানতে চাই, ভি, তাহলে আমার কি V0 তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, তাহলে সাইন ওমেগা টি এর গড় মান চাই, এই জন্য আমি সাইন ওমেগা টি এর গড় মানটা বার করে নিচ্ছি। যদি বার করে নিতে পারি তাহলে তোমার ভি এর গড় মান, আয়ের গড় মান বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো যে কমপ্লিট ডেরিভেশনে আমি যাচ্ছি না, সাইন ওমেগা টি এর যদি গড় মান আমি বার করতে চাই, আমি এখান দিয়ে বুঝিয়ে দেবো। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, ফুল স্কেল মানে 0 থেকে টি। সম্পূর্ণ স্কেলে বা সম্পূর্ণ চক্রে ডিটেল ডেরিভেশন করবো না। এগেন আমি ফর্মুলাটা বলে দিচ্ছি যে কোনো কিছুর এভারেজ, যে আমি বলছি সাইন ওমেগা টি এর যদি এভারেজ বার করতে চাই, এভাবেও লিখতে পারি, এভারেজ সমান হবে ইন্টিগ্রেশন 0 থেকে টি সাইন ওমেগা টি ডিটি বা ইন্টিগ্রেশন 0 থেকে টি, ঠিক আছে। যার এভারেজ করা হবে সেটা ইন্টু ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি, তাহলে 0 থেকে টি। ফুল স্কেল যদি করি, সম্পূর্ণ চক্রে সাইন ওমেগা টি এর গড় মান হচ্ছে 0, কারণ প্লাস মাইনাস, দেখো প্লাস যে মানটা বেরোবে মাইনাস করে 0 হয়ে যাবে। যদি আমি অর্ধচক্রের জন্য করি, মানে 0 থেকে T/4 এর জন্য করি, অর্ধচক্রে সাইন ওমেগা টি এর গড় মান বেরোবে 2/π, ঠিক আছে। অর্ধচক্রে কত বেরোলো? 2/π। এবার এটাই হচ্ছে তোমার, আমি তাহলে সাইন ওমেগা টি এর গড় মান অর্ধচক্রে, বা আমি বলছি 0 থেকে T/2, এটা T/2, 0 থেকে T/2,
0 থেকে t/2 যদি আমি ইন্টিগ্রেশন করি 2/π বেরোবে। এবার এটা আমি হচ্ছে তাহলে এটার জন্য 2/π, এটার জন্য 2/π, যদি ঋণাত্মক চিহ্নটাকে উপেক্ষা করি তাহলে কত হবে 2/π প্লাস 2/π, বা আমি এটা 0 থেকে t/2 এর মধ্যে গড় মানটা কত হলো 2/π, এটি মনে রাখবো অর্ধচক্রে। তাহলে সাইন থিটা এর গড় মান দুটো পেলাম, একটা হচ্ছে সম্পূর্ণ চক্রে 0 আর অর্ধচক্রে হলে 2/π। ঠিক আছে, এবার যখন আমি তোমাকে বলবো যে ভি এর গড় মান, তার মানে কি বলবো, ভি এর গড় মান সমান v0 ইন্টু সাইন ওমেগা টি এর গড় মান। তাহলে সম্পূর্ণ চক্রে যেহেতু 0, কিন্তু 0 ব্যবহার করবো না, আমি আবার বলছি অর্ধচক্রের যে গড় মান সেটাই ব্যবহার করবো। তাহলে এখানে কত হবে v0 ইন্টু 2/π, এর মানটা যদি ক্যালকুলেশন করে দেখতে চাও তাহলে 0.637 ইন্টু v0। একই রকম আই এভারেজ সমান হবে I0 ইন্টু 2/π সমান হবে 0.637 ইন্টু I0 হয়েছে। তাহলে v0টা হচ্ছে শীর্ষমান, I0টা হচ্ছে শীর্ষমান। তাহলে ভোল্টেজের শীর্ষমানের 63.7% হচ্ছে গড় মানটা। তাহলে ভোল্টেজ বা এটাকে হচ্ছে ভি বার দিয়ে লিখতে পারি, বা এটাকে হচ্ছে তোমার আই বার দিয়ে লিখতে পারি, বা দুটো জিনিস একই। 0.637 v0 I0, ঠিক আছে। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে দেখো ভি এভারেজ, আমি লিখে রাখছি এখানে যে ভি এভারেজ সমান পেলাম v0 ইন্টু 2/π, আই এভারেজ পেলাম I0 ইন্টু 2/π, মানে এটা হচ্ছে 0.637 v0 নিয়ার ইকুয়ালস টু 0.6 I0, ঠিক আছে। সাইন ওমেগা টি হয়ে গেল, গড় মান হয়ে গেছে। এবার আমি চাইবো সাইন ওমেগা টি এর আরএমএস মান, অর্থাৎ যদি আমি সাইন স্কোয়ার ওমেগা টি এর গড় মান বের করতে চাই, এর গড় মান কী হবে স্যার? সাইন স্কোয়ার বুঝতেই পারছি, তাহলে মাইনাসটা এখন প্লাসে হয়ে গেছে, সবগুলো প্লাস দেখো। তাহলে যদি 0 থেকে টি সম্পূর্ণ চক্রে যদি এর ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমি একদম যে সাইন স্কোয়ার ওমেগা টি এর মানটা আছে 1, ঠিক আছে। এবার আমি চাইছি আরএমএস মান, আমি চাইছি কি আইআরএমএস। তাহলে আইআরএমএস সমান হয়ে যাবে দেখো স্কোয়ার করে মিন করে রুট করব, স্কোয়ার করে মিন করে রুট। তাহলে স্কোয়ার করে নিয়েছি, তার মিন করব, যোগ করব সবগুলা, তার রুট করব, তাহলে রুট, ঠিক আছে। আই স্কোয়ার আরএমএস সমান পাবো তোমার I0 ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি এর মানটা চলে আসবে তোমার এখান থেকে আসবে 1/2, তাহলে I0/√2, এটা হচ্ছে IRMS, বা এখান থেকে VRMS সমান V0/√2। সরাসরি আমি ডেরিভেশনে যাচ্ছি না, ঠিক আছে। IRMS সমান কি লিখলাম I0/√2, VRMS সমান V0/√2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো দেখো আরএমএস মানটা কত পেলাম, VRMS সমান V0/√2। এটা যদি ক্যালকুলেশন করি 0.707 V0, এটা কিন্তু এবছর পরীক্ষা এসেছে যে শীর্ষ মানের কত গুণ, তাহলে 70.7%। IRMS সমান হবে I0/√2, মানে 0.707 I0। এবার VRMS এবং IRMS এর অনুপাতকে যদি আমি যদি আমি নতুন একটা টার্ম বলছি ফর্ম ফ্যাক্টর কি আকৃতি গুণক, ফর্ম ফ্যাক্টর এফ সমান বলছি VRMS বাই ভি এভারেজ। VRMS এর মান কত V0/√2 বাই ভি এভারেজের মান কত 2V0/π, তাহলে আসছে দেখো π/2√2 নিয়ার ইকুয়ালস টু আসবে 1.11। কার ক্ষেত্রে? সাইন ধর্মী যদি গ্রাফটা হয়, সাইন ধর্মী। তাহলে ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণকের সাহায্যে কোনো একটা গ্রাফের, এটা হচ্ছে তোমার সাইন ধর্মী গ্রাফের ক্ষেত্রেই হবে, সাইন ধর্মী গ্রাফের ক্ষেত্রে এটা হয়। তাহলে VRMS বাই ভি এভারেজ মনে রাখবো কি ফর্ম ফ্যাক্টর সমান VRMS বাই ভি এভারেজ। পরের কোশ্চেন যেটা বলবো সেটা হচ্ছে তোমার যে এখান থেকে অনুপাতটাও বার করতে পারতাম, VRMS ইজ টু ভি এভারেজ সমান হতো দেখো
তাহলে v0/√2 ইজ টু 2v0/পাই, v0 কেটে গেল, তাহলে বা কত আসছে π/2√2 ইজ টু 1। এটাও করতে পারি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটাও কিন্তু পড়েছে। তাহলে আমি ফর্ম ফ্যাক্টর মানে কি বললাম, v/RMS/v এভারেজ, ঠিক আছে, ফর্ম ফ্যাক্টর হয়ে গেল। তাহলে আমি পরপর এই পাশে লিখে যাচ্ছি, ফর্ম ফ্যাক্টর f সমান v/RMS/v এভারেজ। এবং যদি হচ্ছে সাইনধর্মী গ্রাফ হয় তাহলে ওর মানটা 1.11, যদি বর্গাকার হয় তাহলে দুজনের মানটা হয়ে যায়, অনুপাতের মানটা হয়ে যায় 1, ঠিক আছে, ফর্ম ফ্যাক্টর হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আমি যে সমস্ত বর্তনীগুলো রয়েছে সে বর্তনীগুলোই চলে যাব, ঠিক আছে, আর কিছু, ঠিক আছে, এগুলোই দরকার। এবার আমি বর্তনীতে চলে যাচ্ছি। বর্তনীর মধ্যে রয়েছে, দেখো আমি প্রথমে এলসিআরটা করিয়ে দেবো, বাকি এখান থেকে বিশুদ্ধ এল, বিশুদ্ধ সি, বিশুদ্ধ আর বলে দেবো, ঠিক আছে, একটার থেকেই সবগুলো হয়ে যাবে। বাকি তারপর ফ্রেজার ডায়াগ্রাম বা ছবিগুলো যদি আঁকতে চাও সেগুলোও বলে দেবো তোমাদের, ঠিক আছে। এলসিআর বর্তনী রিভাইজ হচ্ছে, তাহলে রিভাইজ হিসাবেই দেখবে কিন্তু এলসিআর বর্তনী। তাহলে এই দিক বরাবর আমি বলছি যে ভি ভোল্টেজের VR, এদিক বরাবর এল, তাহলে এদিক বরাবর সবসময় VL সূচিত থাকে, এদিক বরাবর VC সূচিত থাকে, ঠিক আছে। এবার VR বেসিক ফর্মুলা, V সমান V0 sin ωt, এটা হচ্ছে পরিবর্তী প্রবাহের ইকুয়েশন। এবার যখন LCR বর্তনী তখন L C আর এভাবে রাখা হয়েছে। তাহলে এর জন্য কত হয় -LdI/dt, C V সমান হয় Q/C, এর জন্য হয় I/R -Q/C, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছিল V এফেক্টিভ সমান হচ্ছে IR, আর V এফেক্টিভের মানটা কত, V0 sin ωt -LdI/dt -Q/C সমান IR দিয়ে এখান থেকে ডেরিভেশন করে আসবে। তাহলে আমি এইসবে যাচ্ছি না, আমি সরাসরি আসছি যে সিরিজ LCR-এর ক্ষেত্রে VR, VL, VC, ঠিক আছে। এবার আমি দেখো এখান থেকে রিভাইজ করাচ্ছি যে কারেন্টের মানটা আর বরাবর হলে তার নাম হচ্ছে বিশুদ্ধ আর বর্তনী, কি আইটা যদি আর বরাবর হয়, এই দিক বরাবর সবসময় আইটা থাকবে, ঠিক আছে। এবার দেখো যদি বিশুদ্ধ এল থাকে, তাহলে করে বুঝো, যদি বিশুদ্ধ এল আইটা এদিকে আছে, তাহলে আয়ের সঙ্গে এল মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাহলে আইটা ভোল্টেজ থেকে কত কোণে পেছিয়ে আছে, 90 ডিগ্রি দশাকোণে পেছিয়ে আছে, ঠিক আছে। এবং বিশুদ্ধ এলের ক্ষেত্রে এখানে যেমন রোধের মানটা আরই থাকে, এখানে রোধের মানটা XL দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলে প্রতিঘাত, আবেগী প্রতিঘাত বা আবেশের জন্য। তাহলে XC সমান হবে ω/L, যেখানে ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ω/L, ঠিক আছে। আর এইখানে ক্ষমতা P এভারেজ সমান আসবে I² R, এই ক্ষেত্রে ক্ষমতা আসবে 0, ঠিক আছে, সুবিধা। বিশুদ্ধ আর বর্তনী P এভারেজ এলো I² R, বিশুদ্ধ এল বর্তনীর ক্ষেত্রে XLটা আসবে ω/L আর P এভারেজটা আসবে 0। একই রকম বিশুদ্ধ যদি C হয়, শুধুমাত্র C আছে আর I আছে, আর L নেই, তাহলে দেখো C আর I মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, এবং কোনটা এগিয়ে আছে, আইটা এগিয়ে আছে, তাহলে প্রবাহটা 90 ডিগ্রি কোণে এগিয়ে আছে, এটা 90 ডিগ্রিতে পেছিয়ে আছে, 90 ডিগ্রি কোণে পিছিয়ে আছে। আর যদি বিশুদ্ধ C বলি, তখন দেখো 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে, ঠিক আছে। এই দেখো এই ছবিটা মনে রাখবো। তাহলে এল আর আই আছে, তাহলে এল আর আয়ের মধ্যে দেখো আইটা পেছিয়ে রয়েছে, এল আর আর হলে একই দিকে আছে, আই আর সি হলে মানে কি বিশুদ্ধ ধারক যুক্ত হলে, তাহলে সি ভিসি ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, এখানে আইটা পাচ্ছি দেখো 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে, ঠিক আছে, তিনটে হয়ে গেল। আর এই ক্ষেত্রেও XC বেরোবে, সেটা হচ্ছে 1/ωc, এক্ষেত্রেও P এভারেজের মানটা আসবে 0। এবার বিশুদ্ধ LCR, এখান থেকে আরেকটা জিনিস বলতে চাইবো, যদি আমি এর গ্রাফ আঁকতে চাই, যে এদিকে ধরো ফ্রিকোয়েন্সি F বা ওমেগা, আর এদিকটা হচ্ছে ধরো প্রতিঘাত বা প্রতিরোধের মানটা, তাহলে প্রতিঘাত বা প্রতিরোধ দেখতেই পাচ্ছ যে XC ওমেগার সঙ্গে কীভাবে সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে XCর গ্রাফটা হবে এরকম, যদি XL আর ওমেগার গ্রাফটা বার করতে চাও তাহলে দেখো এইভাবে হবে। আর এটা হচ্ছে তোমার
এটার ক্ষেত্রে আইআর, তাহলে রোধের ক্ষেত্রে এটা হয়। এটা রেজিস্ট্যান্স শুধুমাত্র ভি আর এর জন্য বলছি, এটা বলছি এটা রেজিস্ট্যান্স আর এর জন্য, এটা বলছি তোমার এক্স এল এর জন্য, এটা হচ্ছে তোমার এক্স সি, আর এটাকে বলা হচ্ছে এক্স এল। ঠিক আছে, গ্রাফটা দেখে নিতে পারো এখান থেকে, হয়ে গেল গ্রাফটা। পরবর্তী দেখো, পরবর্তী যে টপিক সেটা হচ্ছে তোমার যে যদি বিশুদ্ধ না হয়, যদি ধরো বিশুদ্ধ না হয়, যদি বলছি যে এল আর আছে স্যার, এল আর, তখন কী হবে, এল আর আর এদিকে ভোল্টেজ ভিএল, এদিকে ভিআর অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে তাদের দুজনের আর কিন্তু 90 ডিগ্রি থাকবে না। দেখো ভালো করে বুঝো, তাহলে ভি এল আর আর আছে, তাহলে তাদের মধ্যবর্তী, তাদের দুজনের লব্ধি এদিক বরাবর কাজ করবে। তাহলে লব্ধির সঙ্গে আইটা, দেখো লব্ধির সঙ্গে আইটা পেছিয়ে আছে না আগিয়ে আছে, আইটা দেখো পেছিয়ে আছে, ধরো ফাই কোণে পেছিয়ে আছে, তাহলে ফাইয়ের মানটা কী হবে, তাহলে এই দিক বরাবর বা এই দিক বরাবর, এদিক বরাবর মানটা কত হবে, ভি সমান আই আর, এদিক বরাবর মানটা কত হবে, আই ইন্টু এক্সেল। ঠিক আছে, তাহলে ট্যান ফাই এল আর এর ক্ষেত্রে ট্যান ফাই বলেছি সমান হবে দেখো আই ইন্টু এক্সেল বাই আই আর। তাহলে এক্সেলের মানটা কত, এক্সেল মানে ওমেগা এল, তাহলে ওমেগা এল বাই আর, তাহলে ফাই সমান ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর, মানে যে পরিবর্তী প্রবাহ বা উৎপন্ন প্রবাহটা ফাই মানে ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর কোণে পেছিয়ে আছে। ঠিক আছে, আর এর ক্ষেত্রে যে প্রতিঘাতটা বেরোবে বা প্রতিরোধটা বেরোবে, যেটা সেটা হচ্ছে তোমার প্রতিঘাত, অ্যাকচুয়ালি প্রতিরোধ হচ্ছে তোমার এলসিআরটাকে বলবো, এটাকে প্রতিঘাতই বলবো। এটা হচ্ছে আর তো আছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার। আর এখানে যে ক্ষমতাটা পাবো পি এভারেজ, সেটা পাবো আই স্কোয়ার আর এম এস, কী বললাম, আই স্কোয়ার আর এম এস ইন্টু আর, শুধুমাত্র আর এর জন্য পাবো, কোনো প্রকার এল এর জন্য কোনো প্রকার এখানে ক্ষমতা ব্যয়িত হবে না, শুধুমাত্র ব্যয়িত হবে আর এর জন্য। ঠিক আছে, এবং এখান থেকে যে আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে কস থিটা সমান পাবো আর বাই জেড, এর নাম কি দেওয়া হয়েছে, ক্ষমতা গুণক। এখান থেকে কোশ্চেন বারবার আসে, কস থিটা সমান আর বাই জেড, কস থিটা সমান আর বাই জেড, আর এর মানটা আর বিশুদ্ধ আর জেডের মানটা হচ্ছে যে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার। তাহলে ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর কস থিটা সমান আর বাই জেড। আমি যদি ক্ষমতা গুণক দিয়ে পি এর মানটা বার করতে চাই, তাহলে পি সমান হবে, ক্ষমতা গুণক দিয়ে পি হবে যে তোমার ভি আর এম এস আই আর এম এস ইন্টু কস থিটা, এটাও মনে রাখতে পারো, পি এভারেজ সমান হয়ে যাবে ভি আর এম এস আই আর এম এস ইন্টু কস থিটা। এল আর এর ক্ষেত্রেও হবে, সি আর এর ক্ষেত্রেও হবে, এল সি আর এর ক্ষেত্রেও হবে। ঠিক আছে, এল আর সি আর এবং এল সি আর এর ক্ষেত্রেও হবে। ঠিক আছে, কী হবে, ভি আর এম এস আই আর এম এস ইন্টু কস থিটা, বা ওটাই পরিবর্তিত হয়ে আই স্কোয়ার আর এম এস ইন্টু আর হয়ে যাবে। ঠিক আছে, পরেরটায় চলে যাব, অর্থাৎ এখানে আমার একটু স্পেস রয়েছে, সেটা হচ্ছে এল আর হয়ে গেছে। এবার বলছি সি আর, সি আর এর ক্ষেত্রে একই রকমভাবে, তাহলে দেখো ভি সি কোন দিকে আছে, এদিক বরাবর আছে, তাহলে এটা আমি ক্লিন করে নিতে চাইবো। দেখো ভি সি এদিক বরাবর আছে, ভি আর এদিক বরাবর আছে, লব্ধিটা এদিক বরাবর কাজ করবে, তাহলে মধ্যবর্তী কোণ এটা হয়ে যাবে তখন ফাই। নিচের দিকে আছে, তাহলে দেখো তাহলে তখন ট্যান ফাই সমান হয়ে যাবে -1 বাই ওমেগা সি, কারণ এই, ঠিক আছে, -1 বাই ওমেগা সি বাই আই আর, মানে বাই আর। তাহলে ফাই সমান ট্যান ইনভার্স, আমি তো অ্যাঙ্গেলটা শুধু বলতে চাই 1 বাই ওমেগা সি আর। নিচের দিকে আছে মানে নেগেটিভ অলরেডি আছে, তাহলে নিচের দিকে ট্যান ইনভার্স 1 বাই ওমেগা সি আর। এখানেও ক্ষমতাটা তো একই বললাম, ক্ষমতাটাই আর যাচ্ছি না, আমি জেডে যাচ্ছি, যেখানে জেড সমান হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার প্লাস ওমেগা সি তার হোল স্কোয়ার। আর যেটা বাকি রইলো সেটা হচ্ছে এল সি আর। এল সি আর এর ক্ষেত্রে আমি ধরে নিলাম ভিএল গ্রেটার দেন ভিসি, মানে এদিকের ভোল্টেজটা এদিকের ভোল্টেজের থেকে বেশি, তাহলে ভিএল মাইনাস ভিসিটা ধরো এদিক বরাবর কাজ করছে। ছবিটা আমি আরেকবার ক্লিন করে নিতে চাই, বলবো এল সি আর, এল সি আর এদিকে তাহলে ভি এল, এল স্ট্রাকচারে এদিকে ভি আর, আর আই থাকবেই, এদিকে থাকবে ভিসি। তাহলে এইখানটায় আমি যে ধরো ভি এল মাইনাস ভিসি বলে দিলাম, তাহলে ভি এল মাইনাস ভিসি আর ভি আর এর মধ্যবর্তী ধরো এটা। ঠিক আছে, তাহলে এই কোণে এগিয়ে আছে, তাহলে এটা কত, ভি এল মাইনাস ভিসি, এদিকটা আই আর, ঠিক আছে, এটা ভি আর। তাহলে ট্যান ফাই সমান কী লিখবো, ভি এল মাইনাস ভিসি বাই ভি আর, ভি এল মাইনাস ভিসি বাই ভি আর। তাহলে ভি এল মানে ওমেগা এল -1 বাই ওমেগা সি বাই ভি আর মানে আর। তাহলে ট্যান ফাই সমান কী পেলাম, ওমেগা এল -1 বাই ওমেগা সি বাই আর। তাহলে কত কোণে প্রবাহটা, ফাই কোণে পিছিয়ে রয়েছে এখানে, যে ফাইয়ের মানটা হচ্ছে ওমেগা এল -1 বাই ওমেগা সি বাই আর।
ঠিক আছে। LCR, এবার LCR এর ক্ষেত্রে দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তাহলে আমি এগুলো একটু ক্লিয়ার করে নিতে চাইবো, ঠিক আছে। বর্তনীগুলো LCR ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে LCR এর ক্ষেত্রে দেখো, LCR এর ক্ষেত্রে জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে শ্রেণী অনুনাদ। তাহলে LCR এর ক্ষেত্রে জেড এর মানটা তখন বললাম না, এখন দেখো বলছি R² প্লাস ω_L মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর প্রবাহের ইকুয়েশন I সমান, দেখো প্রথমে আমি ভোল্টেজের ইকুয়েশনটা বলি, V সমান ধরো V0 sin ω_t, এটা অ্যাপ্লাই করা হয়েছে, পাচ্ছি কারেন্ট I সমান I0 sin ω_t মাইনাস ফাই, কারণ কি ফাইকোনে পিছিয়ে ছিল, তাহলে ω_t থেকে মাইনাস ফাই হয়ে গেছে। এবার দেখো যেটা বুঝবো সেটা হচ্ছে এই ফাইয়ের মানটা আমি বলে দিয়েছি আগে কত হবে, ঠিক আছে। পি এভারেজের মানটা বলে দিয়েছি VRMS ইন্টু IRMS ইন্টু cos θ, যেখানে cos θটাকে কী বলা হয়, cos θটাকে ক্ষমতা গুণক পাওয়ার ফ্যাক্টর R/Z, জেডের মানটা এটা। এবার দেখো যদি শ্রেণী অনুনাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যদি আর I0 মানে হচ্ছে তোমার V0/Z, কী হবে সাইন ω_t মাইনাস ফাই, ভালো করে বুঝবে। যদি জেডের মানটা যদি সর্বনিম্ন হয়, তাহলে আয়ের মানটা কী হবে সর্বোচ্চ, তাহলে জেডের মানটা সর্বনিম্ন কখন হবে, আর ω_LC যদি 0 না করবে, একটা পয়েন্ট পাবো যেটা হচ্ছে ω_L মাইনাস 1/ωc যদি 0 হয়ে যায়, এই টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে জেড সমান কত হবে। দেখো তার জন্য কিন্তু L আর C এর মানকে 0 হতে হচ্ছে না, কী বললাম, L আর C কে 0 হতে হচ্ছে না, পুরোটা যদি মানে R হয়ে যেতে হয়, তাহলে ω_L ওই মানটা ω0 বললাম ধরো, তাহলে ω0L সমান 1/ω0c, তাহলে ω0 স্কোয়ার সমান পাবো 1/LC, বা ω0 সমান পাবো 1/√LC, ঠিক আছে। এই ω0টাকে বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর যদি কম্পাঙ্ক বার করতে চাই তাহলে আমরা জানি কম্পাঙ্ক সমান ω0 সমান জানি 2πf0, তাহলে f0 সমান হয়ে যাবে ω0/2π, তাহলে 1/2π√1/LC, এটিকে বলা হয় শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক। এবার অনুনাদি কম্পাঙ্কের ক্ষেত্রে দুটো গ্রাফ আছে, সেই দুটো গ্রাফ আমি এঁকে দিচ্ছি। যদি এদিকে ধরো প্রবাহ সর্বোচ্চ, এদিকে ধরো আমি বলছি যে তোমার জেডের মানটা, প্রতিরোধ জেডের মানটার সঙ্গে যদি আইটা যদি আঁকতে চাই, তাহলে কি হবে, সর্বোচ্চ প্রবাহ পাবো জেডের একটা মানের জন্য, যে মানটার জন্য এটা হচ্ছে ওমেগা বলছি, এটা ওমেগা, ঠিক আছে। তাহলে ওমেগা সমান কত পাচ্ছি, যখন ω0 সেই টাইমে প্রবাহটা সর্বোচ্চ পাচ্ছি, এটা হচ্ছে I ম্যাক্সিমাম। এবার যদি আমি বলি LCR বর্তনীর ক্ষেত্রে, ভালো করে বুঝবে, যদি LCR বর্তনীর ক্ষেত্রে আমি জেডের সঙ্গে ফ্রিকোয়েন্সি বা ওমেগা, আর এদিকটা বলছি জেড, তার যদি গ্রাফটা আঁকি, তাহলে এর উল্টোটা হয়ে যাবে, মনে রাখবো এর উল্টোটা, এইভাবে এই উল্টোটা, এবং এইখানে যেটা পাবো সেটা হচ্ছে জেড মিনিমাম, বুঝতেই পারছো, ω0/f0 জেড মিনিমাম পাবো, জেডের সর্বনিম্ন মান। তাহলে জেডটা প্রতিরোধটা এখানে সর্বনিম্ন, এর উল্টাটা বুঝতেই পারছো তো, আইটা সর্বোচ্চ কখন, যখন জেডটা সর্বনিম্ন কখন, যখন ওমেগার মানটা ω0, সিম্পল, এটার থেকে এটা উল্টাটা, জেডের ভার্সেস ω0 বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ওকে, কমপ্লিট LCR ফেজার ডায়াগ্রাম, গ্রাফ যেগুলো আছে সেগুলো কিন্তু বলে দিয়েছি। আর এখান থেকে তোমাদের আর একটা দুটো জিনিস রয়েছে, সেটা হচ্ছে দেখো ট্রান্সফরমারটা রয়েছে, আর তার আগে এখানে আরেকটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে যে কোয়ালিটি ফ্যাক্টর বা এরই নাম হচ্ছে কি কোয়ালিটি বিবর্ধন গুণক, ঠিক আছে। বিবর্ধন গুণক কি, যে VL/VR বা VC/VR। এবার VL মানে কি জানি, ω_L, VR মানে কি জানি, এই ω_L × I, তাহলে I × R জানি, ভালো করে বুঝবে। ওমেগা মানে কি জানি, এইমাত্র বার করেছিলাম 1/√LC ইন্টু I কেটে গেল L/R, তাহলে দেখো 1/R√L/C, এটাকে বলা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ গুণকও বলা হয়, কিউ গুণক কি VL/VR। যদি এটারও মান বসাও, VC/VR এরও মান যদি বসাও, VC মানে কত হয় 1/ωc
ইন্টু আই আই কেটে যাচ্ছে বাই আর, তাহলে 1/ωc আর, ওমেগার মানটা বসাতে পারো, √LC, তাহলে √LC বাই সি ইন্টু আর, তাহলে 1/r √L/c। দেখো একই জিনিস আসছে, একই জিনিস মনে পাবো। তাহলে তিনটা গুণক পেয়েছি, একটা cos θ, এটাকে বলছি ক্ষমতা গুণক R/Z, একটা পেয়েছি কোয়ালিটি ফ্যাক্টর VL/VR, আরেকটা পেয়েছি সেটা হচ্ছে তোমার ফর্ম ফ্যাক্টর আকৃতি গুণক, সেটা কী ছিল VRMS/V অ্যাভারেজ। ঠিক আছে, তিনটে গুণক পেয়ে গেছি। LC আর বর্তনী সম্পর্কে ডিটেলসে বলে দিয়েছি, CR, LR আর হচ্ছে তোমার হয়ে গেল, আর LC আর তিনজনকে বলে দিয়েছি। ঠিক আছে, পরবর্তী যেটা সেটা হচ্ছে তোমার ট্রান্সফরমার, বা ট্রান্সফরমারের আগে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমার ট্রান্সফরমারের আগে আর কিছু বলতে চাইবো কি, আর LC স্পন্দক যদি বলি, LC স্পন্দকের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা মনে রাখবে, F সমান 1/2π√LC, বা ওমেগাটা সমান হচ্ছে 1/√LC, বাস এটুকুই দরকার, আর কিছু দরকার না। LC স্পন্দকের ক্ষেত্রে F সমান 1/2π√LC, অনুনাদি কম্পাঙ্ক যেটা বেরিয়েছিল সেটাই, আর কিছু না। ঠিক আছে, ওকে। আর ওই যখন শ্রেণী অনুনাদি হলো তখন আই সমান কত পেলাম, I0/Z এর পরিবর্তে I0/R হয়ে গেল, I0/R sin ωt -5। ঠিক আছে, আর হয়ে গেছে জেডের মানটা আরে পরিণত হয়েছে। কখন হয়েছে, যখন শ্রেণী অনুনাদ মানে ωL সমান 1/ωc হচ্ছে। বুঝতে পেরেছ? পরের যেটা হচ্ছে তোমার পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। আর তখন যদি ফেজটা জানতে চাও, দেখো ফেজটাও যদি বলতে চাও, তাহলে tan phi সময় কি জানি, ωL - 1/ωc/R। যদি এটা 0 হয়ে যায় তাহলে tan 0, তাহলে ফাইয়ের মানটা তখন 0, মানে প্রবাহটা এবং রোধটা তখন একই দশায় থাকবে। ঠিক আছে, কারণ তখন সেটা আর বর্তনীতে, বিশুদ্ধ আর বর্তনীতে পরিণত হয়ে গেছে, তাহলে আর এর ক্ষেত্রে আমরা জানি। ঠিক আছে, তাহলে পুরোটা যদি কুইক রিভাইজ করতে চাই, দেখো আর, তাহলে আর বিশুদ্ধ আরের ক্ষেত্রে আই একই দশায় থাকে। ঠিক আছে, বার করতে পারবো, রোধের মানটা আরই থাকে। এবার যদি এল বিশুদ্ধ এল থাকে, তাহলে VL বললাম, বিশুদ্ধ এল, শুধু এল এর সঙ্গে শুধু আই থাকবে, তাহলে দেখো আইটা 90 গুণে পেছিয়ে গেছে। যদি VC থাকে শুধু ভোল্টেজ মানে শুধু ক্যাপাসিটার থাকে, তাহলে CI কত কোণে, প্রবাহটা 90 কোণে এগিয়ে আছে। ঠিক আছে, আর যদি এবারে বলছি LR থাকে, তাহলে এই যে এই কোণটা হবে, তাহলে এই কোণে আইটা থিটা কোণে পেছিয়ে আছে। CR থাকে, তাহলে থিটা কোণে আগিয়ে আছে। LCR যদি VL > VC হয়, তবেই হচ্ছে থিটা কোণে বা ফাই কোণে পেছিয়ে আছে। ঠিক আছে, কমপ্লিট রিভাইজ করিয়ে দিলাম। এবার যেটা তোমাদের লাস্ট জিনিস, সেটা হচ্ছে ট্রান্সফরমার। এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, যে একটা ট্রান্সফরমার আছে, ধরো ট্রান্সফরমারের এটাকে বলছি প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। ঠিক আছে, প্রাইমারি আর এটা সেকেন্ডারি। প্রাইমারি কয়েলের সংখ্যাটা বলছি NP, সেকেন্ডারি পাক সংখ্যা এটা NS বললাম, আর এটা ভোল্টেজটা ধরো VP বললাম, এর ভোল্টেজটা VS, এর কারেন্টটা বললাম IP, এর কারেন্টটা IS বললাম। তাহলে যেটা পরে তোমাদের পরীক্ষা সেটা হচ্ছে যে VP/VS সমান কী হবে, ভোল্টেজ V সমান বা E সমান N/dφ/dt, তাহলে NP/NS। এবার যদি NP > NS হয়, মানে প্রাইমারি কয়েলের পাক সংখ্যাটা সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা অপেক্ষা বেশি হয়, তখন দেখো VP > VS, তখন এখানে ভোল্টেজটা বেশি আছে, ধরো 100 ভোল্টেজ, এখানে ধরো 10 ভোল্ট পাচ্ছি, তাহলে ভোল্টেজটা কম যদি পাই, তাহলে এটাকে বলা হয় অবরোহী। কখন ব্যবহার করা হয় অবরোহীটা, যখন হচ্ছে তোমার বাড়িতে কারেন্ট পাঠানো হয়, বাড়িতে যে প্রবাহটা পাঠানো হচ্ছে তার ভোল্টেজটা কমিয়ে পাঠানো হচ্ছে, 11,000 ভোল্ট আসছে ট্রান্সফরমার থেকে 220 ভোল্ট করে তোমাদের বাড়িতে পাঠানো হচ্ছে। ঠিক আছে, এবার যদি উল্টাটা হয় যে NS > NP, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের যদি পাক সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়, তখন হয়ে যাবে VS > VP, অর্থাৎ সেক্ষেত্রে VS ভোল্টেজটা বেড়ে গেল, 220 ছিল ধরো প্রাইমারিতে, 220 ভোল্ট যাচ্ছিল, পেলাম 11,000 ভোল্ট, তাহলে এটাকে কী বলবো, আরোহী ট্রান্সফরমার। এটা হচ্ছে তোমার ট্রান্সফরমার, আরোহী ট্রান্সফরমার, এটা অবরোহী ট্রান্সফরমার। ঠিক আছে, আরোহীতে কী বললাম, ভোল্টেজটা বেড়ে যাবে, আর অবরোহীতে ভোল্টেজটা কমে যাবে। অর্থাৎ যে সমস্ত পাওয়ার স্টেশনগুলো আছে, ভোল্টেজটা 220 ভোল্ট ধরো পাওয়ার স্টেশন থেকে, এই যেখান থেকে উৎপন্ন হলো সেখান থেকে এলো, পাওয়ার স্টেশনে কী করলো, সেই ভোল্টেজটাকে ট্রান্সফরমারের সাথে বাড়িয়ে 11,000 করে পাঠানো হলো। এবার 11,000 করে কেন পাঠানো হয়, তার মধ্যে দিয়ে, কারণ P সমান মনে রাখবে VI।
ঠিক আছে, পি সমান ভিআই। এবার দেখো ক্ষমতাটা যদি বাড়াতে হয় ভোল্টেজটা বাড়াতে পারি, আইটা বাড়াতে পারি। এবার আইটা বাড়ালে এইচ সমান জানি আই স্কোয়ার আর টি, তাহলে আইটা বেড়ে গেলে এইচটা বেড়ে যাবে, তাহলে হিট উৎপন্ন হবে, তার গলে যাবে, তাহলে প্রত্যেক দিন তার পাল্টাতে হতো যদি আমি কারেন্টের মানটা বাড়াতাম। ওই জন্য ভোল্টেজটাকে বাড়িয়ে আমি অ্যাকচুয়াল ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে পারি, তাহলে ভোল্টেজটাকে বাড়িয়ে ক্ষমতাটা আইটাকে কম রাখি ওই জন্য, ঠিক আছে। ওই জন্য প্রবাহের মানটা কম থাকে, ভোল্টেজটা বেশি থাকে, তার মধ্যে ভোল্টেজের মানটা বেশি থাকে, কারণ কি এই উৎপন্ন তাপ হিট হয়ে গেল আরোই ওভারই। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে এটা সমান উল্টোটা হয়, এটা হচ্ছে তোমার আইএস বাই আইপি হয়, কারণ কি পি সমান ফর্মুলাটা হচ্ছে পি সমান ভি ইন্টু আই। ক্ষমতাটা বলছি কী রাখতে চাই, তাহলে পি সমান ভিপি আইপি সমানই হচ্ছে ভিএস আইএস, তাহলে ভিপি বাই ভিএস সমান পেয়ে যাও দেখো আইএস বাই আইপি, তাহলে ওই জন্য আইএস বাই আইপি হয়েছে। আর ট্রান্সফরমারের যদি কর্মদক্ষতা বলি, কর্মদক্ষতা মানে কতটা পেলাম ভিএস আইএস বাই কতটা দিয়েছিলাম ভিপি আইপি ইন্টু 100%। এর মান কখনো এক হয়নি, একের থেকে সবসময় কম হয়, 100%-এর থেকে কম। তাহলে পরিবর্তী প্রবাহ মোটামুটি তোমাদের যে ফর্মুলাগুলো যতগুলো দরকার সেগুলো রিভাইজ করে দিলাম। পরবর্তী চ্যাপ্টার এরপরে তড়িৎচুম্বকীয় আবেশ হবে, তারপরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন চ্যাপ্টার পদার্থের চৌম্বক পদার্থের ধর্ম, তারপরে চৌম্বক ক্ষেত্র যেটা আছে সেটা হয়ে যাবে, তারপরে তড়িৎ ক্ষেত্রের পার্টটায় চলে যাবো, ঠিক আছে। তাহলে ভালো করে দেখছো, ভালো করে দেখো, তার কারণ এদিক থেকে 8 + 8 + 3 8 2 16 3 19, তাহলে 19 নাম্বার যদি সিম্পলি পেয়ে যেতে পারো, 19 নাম্বার সিম্পলি এই 5টা চ্যাপ্টার থেকে 19 নাম্বার পেয়ে যাবে। তারপরে আমি তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারটা চলে যাব, ওদিক থেকে তোমার রয়েছে 15 16 নাম্বার কিন্তু তারপরে কভার করে দেবো। এই 19 নাম্বার প্রথমে টার্গেট করছি, তারপরে তোমাদের 16 নাম্বারের দিকে চলে যাবে, ঠিক আছে। সো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।